নমস্কার। শুরু করছি হরর সানডের আজকের ভৌতিক গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা সহযাত্রিনী। লেখকের প্রতি এবং লেখকের পরিবারের প্রতি আমার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প সহযাত্রিনী। ভৌতিক বা প্রেতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দিহান। তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনাদের আজ বলছি, কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি। মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন কিংবা আমার মনের ভুল। আবার এও মনে হয়েছে স্বপ্নটা ভুলই যদি হবে তবে এত ডিটেলস আজও মনে আছে কি করে। কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়ে সেটাকে গ্রহণ করতে আজও পারিনি। জামশেদপুর থেকে ফিরছি, গ্রীষ্মের রাত। রাহুলকেল্লা টাটা কোচে আগে থাকতেই এসে একটা কূপ রিজার্ভ করা ছিল আমারও আমার এক বন্ধুর জন্য। শেষ মুহূর্তে আমার সেই বন্ধু আর এলো না, আমি একাই রইলাম সেই কোচের মধ্যে। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে এসে বাড়িতে এসে শুয়েছিলাম। ট্রেন ছাড়বে রাত 12টার পর। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক মনে নেই, এবং কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটাও ঠিক জানা নেই। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। ট্রেন চলছে তখন। কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে। স্বপ্নের মতো যেন মনে হচ্ছে। একটা কালো অন্ধকারের ঠিক যেন লুকোচুরি খেলা চলছে। ট্রেনটা যে কখন ছেড়েছে সেটা ঠিক টের পাইনি। আবার ঘুমোবো বলে ঠিক যখন চোখ বুজবার চেষ্টা করলাম ঠিক তখনই কেমন যেন মনে হলো কূপের মধ্যে ঠিক আমি একা যেন নেই। তবে কি বন্ধু আমার ঘুমোবার পর কূপের মধ্যে এসে উঠেছে ট্রেন ছাড়বার আগে? কিন্তু সেটাও তো সম্ভব না। সঙ্গে সঙ্গে আলোটা জ্বাললাম, ওপরের বার্থের দিকেও তাকালাম, কিন্তু কই কেউ তো নেই। বারটাও তো শূন্য। আমারই হয়তো মনের ভুল মনে করে আলোটা আবার নিভিয়ে শুয়ে পড়লাম। আবার সেই মৃদু নীলাভ আলো কূপের মধ্যে। কেন যেন মনে হচ্ছে কেউ নিশ্চয়ই আছে এই কূপের মধ্যে। দেখতে পাচ্ছি না কাউকে, কিন্তু ঠিক তখন স্পষ্ট অনুভব করছিলাম কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি। শুধু তাই নয়, কেমন একটা মৃদু মিষ্টি সৌরভ যেন আমার নাসারন্ধ্রে এসে প্রবেশ করে। মিষ্টি কোনো ফুলের মৃদু সৌরভ যেন। কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই। একটু আগেই দেখছি কূপের দরজাটাও বন্ধ। তবুও যেন মনে খুব আশ্চর্য যে কেউ হয়তো আমার এই ঘরের মধ্যেই আছেন। আরও কেউ এই মুহূর্তে কূপের মধ্যে আমার পাশেই আছেন। তখন চোখ মেলে চেয়ে দেখি কে যেন অত্যন্ত মৃদু নারীর কণ্ঠে বলল, একটু উঠে বসুন না প্লিজ। কে কে ওখানে? আমাকে একটু বসতে দিন না। কই, কোথাও তো কেউ নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কে কে একটু আগে আমার সাথে কথা বললে? ওই একটু উঠে বসুন না। কেমন যেন ঠিক বোকার মতোই একেবারে বাড়তির উপরে উঠেই বসে পড়লাম। এবার স্পষ্ট মনে হলো কে যেন ঠিক আমার পাশেই আমার শয্যার উপরে প্রবেশ করলো। ধন্যবাদ। এদিক ওদিক আবার তাকাই। এক কাজ করুন না, ইচ্ছে করলে উপরের বার্থে উঠে আপনি শুয়ে পড়ুন না, বারটাও তো খালি আছে। কোনো জবাব আমি তখন দিতে পারলাম না। ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে। ইলেকট্রিক ফেল করেছে নাকি? ট্রেনের আলো মাঝে মধ্যে কম বেশি হয়তো হয়, এটাও আমার জানা আছে। কিন্তু এখন একটা মৃদু খসখস শাড়ির শব্দ যেন ঠিক ঠিক আমার পাশেই শুনতে পেলাম। কি হলো, ঘুমোবেন না? না। ঘুম আসছে না বুঝি? না। তবে এবারে
যেন অন্ধকারের মধ্যেই স্পষ্ট ও পাশেই কাউকে দেখতে পাচ্ছি। একজন বসে আছে। নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে কেউ উঠেছেন আমার এই কূপের মধ্যে। কিন্তু প্যাসেঞ্জার তো আমি একা। একজন পুরুষ মানুষ এই কূপের মধ্যে আছে জেনেও প্রবেশ করলো কিভাবে? তাতে কি হয়েছে? সাপ সাপ বলে উঠলেন আমার সহযাত্রিনী। বলেই বা পুরুষ, আপনি ভদ্রলোক তো। কি বললেন? তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী। মনে হলো সহযাত্রিনী কথাটা বলে মৃদু হাসল। আপনি? আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট। আমাকে তুমি বলে ডাকবেন। আমার নাম নন্দিনী। আমি আমি কোনো জবাব দিলাম না। মনে হচ্ছিল ও কী করে আর কখনোই বা এলো এই মেয়েটি আমার এই কূপের মধ্যে। আশ্চর্য লাগবারই কথা, সহযাত্রিনী বলে, যেন আমার মনের কথা জবাব দিয়েই। প্রতি রবিবারেই তো আমি আসি। প্রতি রবিবার? কোথা থেকে আসছো তুমি? কেমন যেন কৌতুক বোধ করছি। আলাপ শুরু করি তার সাথে। টাটানগর থেকে? না। তবে আরও আগে থেকে। কোথা থেকে? রাউরকেল্লা থেকে। ভাবছেন টাটানগর থেকে যখন আপনি কূপেতে উঠলেন আমাকে দেখতে পেলেন না কেন, তাই না? আমাকে সবাই দেখতে পায় না, দেখতে দিই না। তবে আপনাকে দেখা দিলাম কেন, তাই না? আপনাকে যে আমি চিনি। আমাকে তুমি চেনো? কত লেখা আপনারা পড়েছি, তাই তো আলাপ করবার লোকটা সম্বোধন করতে পারলাম না। আমাকে নিয়ে একটা গল্প লিখবেন? গল্প? হ্যাঁ, নন্দিনী নামের একটা মেয়ের গল্প। শুনবেন আমার গল্পটা? ঠিক আছে ঠিক আছে, বলো বলো তোমার গল্প শুনি। সুকৃতি চৌধুরী একজন ইঞ্জিনিয়ার আজ, কিন্তু একদিন যখন সে ছাত্রমাত্র তখন থেকেই আমাদের আলাপ। ও বলেছিল আমায় বিয়ে করবে। তারপর 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 হঠাৎ একদিন এসে বলল চাকুরি পেয়েছি রাউরকেল্লায়, সেখানে জয়েন করতে গেল। বলে গেল মাস দুয়ের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে। বিয়ে হলো তোমার সাথে? ওই আর হলো। 1 মাস, 2 মাস, 5 মাস যখন কেটে গেল ওর কোনো সাড়া নেই, চিঠি দিয়েও কোনো জবাব নেই। তখন আমি ব্যস্ত হয়ে উঠলাম, কারণ আমার অবস্থা তখন সংকটাপন্ন। আমি মা হতে চলেছি। বলো কি তুমি? তাই অন্য উপায় না পেয়ে তখন ছুটে গেলাম রাউরকেল্লায়। খুঁজে পেলে তখন তাকে? সে তখন বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার বেঁধেছে, মনের আনন্দে চাকুরি করছে। তুমি কিছু জানতে পারোনি? না, সন্দেহ করিনি। তাহলে তাহলে কি হলো তারপর? তারপর আর কি, ফিরে এলাম তাকে কিছু না বলেই। হ্যাঁ, কি হবে, সে মেয়েটিও তো কোনো দোষ করেনি। তার সংসারটা ভেঙে দেব কেন? সেও তো আমার মতো একটি মেয়ে। চলে এলাম নিঃশব্দে। চলে এলে? হ্যাঁ, সেও এমনি এক শনিবারের রাত। তারপর তারপর কি হলো? তারপর আর কি, ফিরে যাব আর কোথায়? বাড়িতেও আমার উপরে সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে। সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। অকস্মাৎ মেয়েটি কেঁদে উঠলে, ফুলে ফুলে কাঁদতে লাগলো। আমি আমি কি বলবো বুঝে পাই না তখন। হঠাৎ হঠাৎ ওই সময় নন্দিনী উঠে দাঁড়ালো, কূপের দরজা খুলে বের হয়ে গেল। কোথায় গেল? তাড়াতাড়ি আমি উঠে পড়লাম। মৃদু আলো করিডোরে। দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল। কেমন কৌতূহল হলো, দূর থেকে তাকে অনুসরণ করলাম। করিডোরের দরজা খুলে বাইরে এলাম, দেখি তখন সেখানে কেউ নেই, কেবল কামরার একটা দরজা হা হা করে খোলা। ধক করে উঠল বুকের মধ্যে। কি সর্বনাশ! মেয়েটি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ল না তো? খোলা দরজা পথে তাকালাম, বাইরের অন্ধকারে
হঠাৎ যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম, যান, গিয়ে শুয়ে পড়ুন, আপনাকে অনেক কষ্ট দিলাম, কিছু মনে করবেন না প্লিজ, নমস্কার। কখন ফিরে এসেছি কূপের মধ্যে, কখন শুয়ে পড়েছি কিছুই মনে নেই। ঘুম ভাঙল যখন ট্রেন তখন হাওড়া স্টেশন ইন করছে। আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে, যা রাউরকেল্লা সাধারণত এত আগে পৌঁছয় না। নমস্কার, নিহার রঞ্জন গুপ্তের লেখা ভৌতিক গল্প সহযাত্রিনী গল্প পাঠ যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আছেন সকলেই এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও ভৌতিক গল্প শোনার জন্য আমার পাশে থাকবেন। নমস্কার।